আসসালামু আলাইকুম। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। সীমান্তে হত্যাসহ 10 বিষয়ে বৈঠকে বিজিবি বিএসএফ। অন্যদিকে সীমান্তে এবার বাংলাদেশি নারীকে গুলি করে হত্যা করল বিএসএফ। আরও জানিয়ে দিব, এবার ভারতের অন্তর্ভুক্ত লাদাখের লেহ জেলায় অনুপ্রবেশ করল চীনা সেনারা। অন্যদিকে যে কারণে 100 ইমাম বরখাস্ত করল সৌদি আরব। এছাড়াও জানিয়ে দেব, ফ্রান্সের পার্লামেন্টে মুসলিম বন্দি শিবির করার প্রস্তাব। মুসলিমদের ধরে এনে এসব বন্দি শিবিরে আটক রাখার কথা বলা হয়েছে ওই প্রস্তাবে। আরও থাকছে উত্তেজনার মাঝে ভূমধ্যসাগরে তুরস্কের নৌমহড়া এবং চীনের বাজারে তুরস্কের চোখ, বেইজিংয়ের উদ্দেশ্যে আরেক ট্রেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আবারও আলোচনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা। এ নিয়ে ঢাকার রাজনৈতিক পরিমণ্ডলও চলছে তর্ক। তেমনি সময় ভারতের আসামের গৌহাটিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালকরা বৈঠকে বসছেন। আজ মঙ্গলবার শুরু হয়ে 5 দিনের বৈঠক শেষ হবে 26 ডিসেম্বর। মহাপরিচালক পর্যায়ে এটি 51তম বৈঠক। বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো ও আহত বা হত্যা করা সম্পর্কে প্রতিবাদ জানানো এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধে করণীয় নির্ধারণ, ভারত হতে বাংলাদেশে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, হিরোইন এবং ভায়াগ্রা, সেনেগ্রা সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্যের চোরাচালান রোধ। এছাড়া ভারতের অভ্যন্তরে ফেন্সিডিল সহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য, মাদকদ্রব্যের কারখানা, গোদাম এবং মাদকের চোরাচালান রোধ, মাদক পাচারকারীদের সম্পর্কিত তথ্য বিনিময়, ভারত হতে বাংলাদেশে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান রোধ এবং অস্ত্র চোরাচালান রোধে অস্ত্র ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য বিনিময়। এদিকে সীমান্তে এবার বাংলাদেশি এক নারীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার পাকুড়িয়া বিওপি এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে বিএসএফের গুলিতে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হন। বিএসএফ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নদিয়ার পাকুড়িয়া বিওপি এলাকায় কাঁটাতার কেটে ভারতে ঢোকার চেষ্টা করছিল বেশ কয়েকজন। বিষয়টি নজরে আসার পর বিএসএফ শূন্যে গুলি চালিয়ে তাদের সতর্ক করে, কিন্তু এরপরও তাদের নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালায় বিএসএফ। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় এক নারী পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া হাসপাতাল ও পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিএসএফ জানিয়েছে, নিহত নারীর নাম সাহরন হালদার। তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। এই ঘটনায় হাসখালী থানায় বিএসএফের পক্ষ থেকে একটি এফআইআর নথিভুক্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এবারে চীন ভারত প্রসঙ্গ। গালওয়ান উপত্যকায় সমস্যা মেটেনি, তার মধ্যেই ফের লাদাখের লেহ জেলায় আবারও অনুপ্রবেশ করল চীনা সেনারা। তবে এ নিয়ে ভারতীয় সেনা বা লাদাখ প্রশাসন মুখ খুলেনি। গতকাল লেহ জেলার রাসপো উপত্যকায় ডোকবো কাকজুং এলাকার বাসিন্দাদের তোলা একটি ভিডিও সামনে আসে। তাতে দেখা যাচ্ছে দুটি গাড়িতে আসা চীনাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। ভারত তিব্বত সীমান্ত পুলিশ সূত্রে খবর, দিন দশেক আগে ওই এলাকার চাংথাং গ্রামের কাছে দুটি গাড়িতে ভারতীয় এলাকায় ঢুকতে আসে 7 জন চীনা সেনা। ওই এলাকায় ভারতীয় যাযাবর জনগোষ্ঠীর সদস্যদের পশুচারণে আপত্তি জানায় তারা দাবি করে ওই এলাকা চীনের নিয়ন্ত্রণাধীন। তাদের দাবির প্রতিবাদ জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান আইটিবিপির অফিসার সেনারাও। তারা দুটি গাড়িকে ঘিরে প্রতিবাদ জানাতে শুরু করেন। শেষ পর্যন্ত তারা ফিরে যায়। আইটিবিপি সূত্রের মতে, ওই এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা স্পষ্ট চিহ্নিত নয়। সেখানে ভারতীয় ও চীনা পশুপালকেরা পশুচারণ করতে যান। অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে। এখন ওই অঞ্চলে স্থিতাবস্থা রয়েছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্তরে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে সরকারিভাবে মুখ খুলতে রাজি নয় লাদাখ প্রশাসন বা সেনা। তবে স্থানীয় বিজেপি কাউন্সিলর নিয়মা ইশেস পালজাং ঘটনার কথা স্বীকার করেছেন। এবারে সৌদি প্রসঙ্গ। সরকারি নির্দেশ মেনে মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে প্রচার করেননি। এর জেরে 100 জন ইমাম ও ইসলাম প্রচারককে বরখাস্ত করল সৌদি আরব। বিষয়টি জানাজানি হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও সরকারের রোষানলে পড়ার ভয়ে সবাই চুপ করে আছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, গত মাসে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স সংক্রান্ত মন্ত্রণালয় থেকে একটি নির্দেশিকা জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়, মুসলিম ব্রাদারহুডের সদস্যরা ইসলামের নামে ভুল শিক্ষা দিচ্ছে, সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই দেশে প্রত্যেক ইমাম ও ইসলামিক ধর্মপ্রচারককে তাদের বিরুদ্ধে প্রচার করতে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতি শুক্রবার জুমার নামাজের পর মুসলিম ব্রাদারহুডের উদ্দেশ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। ওই সংগঠন নিজেদের স্বার্থে কিভাবে ধর্মকে ব্যবহার করতে চাইছে তার স্বরূপ তুলে ধরতে হবে। তারা ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছানোর পরিবর্তে নিজেদের দলীয় স্বার্থ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে জানাতে হবে মানুষকে। সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও 2014 সালে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা হওয়া মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে কুৎসা করতে রাজি হননি মক্কা ও আল কাশিমের 100 জন ইমাম ও ইসলামিক প্রচারক। এর জেরে তাদের বরখাস্ত করার কথা ঘোষণা করল সৌদি আরবের সরকার। এর ফলে ওই ব্যক্তিরা আর কোনো ধর্মীয় অনুষ্ঠান ও সভায় বক্তব্য রাখতে পারবেন না। ফ্রান্স প্রসঙ্গ। ফরাসি পার্লামেন্টে কট্টর ডানপন্থীরা মুসলিমদের চীনের উইঘুরদের মতো বন্দি শিবির করার প্রস্তাব দিয়েছেন। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়। অপরাধে জড়িতদের নয়, তথাকথিত কট্টরপন্থী মুসলিমদের ধরে এনে এসব বন্দি শিবিরে আটক রাখার কথা বলা হয়েছে ওই প্রস্তাবে। ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলিতে সাবেক কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালির জোটভুক্ত গিলুমে পেলটিয়ার দলের এমপি মেরিয়ে লে পেন সম্প্রতি ওই প্রস্তাব আনেন। বর্তমানে ওই এমপি লিবারেল কনজারভেটিভ পার্টিতে যোগ দিয়েছেন। তার ওই প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। মানবাধিকার কর্মীরা ফরাসি ওই এমপিকে বর্ণবাদী বলে আখ্যায়িত করে বলেছেন, এই বিল পার্লামেন্টে পাশ হওয়া মানে হল মানবাধিকার লঙ্ঘন। ফ্রান্সের মুসলমানরা এই প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলামে কোনো চরমপন্থার স্থান নেই। দেশটিতে 22,000 মুসলমানকে সরকার অন্যায়ভাবে নজরদারিতে রেখেছে। এবারে তুরস্ক প্রসঙ্গ। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনার মাঝে পূর্ব ভূমধ্য সাগরে নৌমহড়া চালিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেয়া বার্তার মাধ্যমে খবর নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়েছে, আমাদের নৌ কমান্ড মহড়া চালিয়েছে। পূর্ব ভূমধ্য সাগরের কোন জায়গায় মহড়া চালানো হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে যে ছবি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি যুদ্ধজাহাজ থেকে কামানের গোলাবর্ষণ করা হচ্ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে একমত হন। ভূমধ্যসাগরে তেল গ্যাসের অনুসন্ধান করা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব সৃষ্টির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন তুর্কি কর্মকর্তাদের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করেন। তুরস্ক নিষেধাজ্ঞাকে একপেশে ও অবৈধ বলে নিন্দা করে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান বলেছেন, নিষেধাজ্ঞা দুপক্ষের স্বার্থ ক্ষুণ্ণ করবে। গত অক্টোবর মাসে ইউরোপীয় নেতারা তুরস্কের বিরুদ্ধে বড় রকমের নিষেধাজ্ঞা দেওয়ার যে হুমকি দিয়েছেন, অবশ্য তা থেকে ইইউ সরে এসেছে। অন্যদিকে রুশ S-400 নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক অবনতির পর চীনা বাজারে চোখ দিয়েছে আঙ্কারা। শনিবার পণ্যবাহী দুটি কন্টেইনার সহ একটি কার্গো ট্রেন 12 দিন যাত্রা শেষে সফলভাবে চীনে পৌঁছায়। এরপরই 42 কন্টেইনার রপ্তানি পণ্য নিয়ে চীনের উদ্দেশ্যে আরেকটি ট্রেন যাত্রা শুরু করে। তুর্কির সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, উত্তর পশ্চিম তুরস্ক থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা একটি বড় মাইল ফলক। 42 কন্টেইনার নিয়ে রপ্তানি কার্গো ট্রেনটি রোববার বেইজিংয়ের পথে যাত্রা শুরু করে। এই ট্রেনটি আঙ্কারা সিভাসকার্স রুট হয়ে জর্জিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগরের উপর দিয়ে কাজাখস্তানের হয়ে চীনের জিয়ান শহরে পৌঁছানোর কথা রয়েছে। ট্রেনটি দুটি মহাদেশ ও দুটি সাগরের উপর দিয়ে 5টি দেশকে অতিক্রম করে চীনে পৌঁছাবে। এতে এই কার্গো ট্রেনটির 12 দিন সময় লাগবে তার গন্তব্যে পৌঁছাতে। এই ট্রেনটিকে সব মিলিয়ে 8,500 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। এর আগে শনিবার তুরস্ক থেকে পণ্যবাহী একটি ট্রেন চীনে পৌঁছায়। ট্রেনটি 4 ডিসেম্বর ইস্তানবুল থেকে যাত্রা শুরু করে 8,693 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেইজিংয়ের জিয়ান শহরে পৌঁছায়। রাশিয়া থেকে S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের উপর সম্প্রতি নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আঙ্কারার প্রতিরক্ষা শিল্পের প্রধান সহ আরও 2 জনের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়। যদিও এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।